হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? বিসিএস এর নিয়তি আজকে 6 জন বাদ পড়েছে, আবার 1137 জন বহাল হয়েছে। দুটি বিষয়ই দুটি বিসিএস এর খুবই করুণ পরিণতি। করুণ করুণ পরিণতি। এবং 17 বছর পর তারা, 17 বছরকে 2008 সালে তাদের বাতিল হয়েছিল। 7 সালে বাতিল হয় তাদের বিসিএস এর রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন না, তাদেরকে পুনরায় ভাইবা নেয়, পুনরায় ভাইবা এরা বাদ পড়েছিল আর কি। একই রিটেন খাতা দেখা হয় না, রিটেন পরীক্ষাও ছিল। 27তম বিসিএস এ যখন এটা খুব দ্রুত ফলাফলটা দিয়েছিল, পরীক্ষা এবং ফলাফল খুব দ্রুত হয়েছিল 27তম বিসিএস এর। এবং 27তম বিসিএস এর ফলাফল ঘোষণার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্মান্তিক ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিএনপি মনা একজন শিক্ষক ছিলেন, প্রফেসর ডক্টর আফতাব আহমেদ। এই আফতাব আহমেদকে 11 তলায় টাওয়ার ভবনের কোয়ার্টারে তার বেডরুমে গুলি করে হত্যা করা হয়। এই রেজাল্টের পরপরই এর সাথে কানেকশন আছে কি না আমরা জানি না, আমরা তখন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিলাম। এবং 7 সালে যখন ফখরুদ্দিন গভর্নমেন্ট আসে তখন ডক্টর সাদত হোসেন কমিশন, এবং এ যাবৎকালে পিএসসির সবচেয়ে সেরা চেয়ারম্যান বলা যায় প্রফেসর ডক্টর সাদত হোসেনকে। সরি, প্রফেসর না, উনি সাবেক ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন বেগম জিয়ার 91 সালের ওই সরকারের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন ডক্টর সাদত হোসেন। এবং তিনি ছিলেন ফখরুদ্দিনের বন্ধু এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্ধু, একই ব্যাচমেট ছিলেন তারা। প্রফেসর ডক্টর ফখরুদ্দিন, ডক্টর সালাউদ্দিন এবং ডক্টর হলেন সালাউদ্দিন একবার জুনিয়র ছিলেন। ডক্টর প্রফেসর ডক্টর ইউনুস, ডক্টর মির্জা আজিজ, এরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের ছাত্র ছিলেন, একই ব্যাচে ছিলেন তারা। ফখরুদ্দিন এবং ডক্টর ইউনুস একই ব্যাচে ছিলেন। এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন ফখরুদ্দিন আহমেদ, ফার্স্ট ক্লাস থার্ড ছিলেন ডক্টর ইউনুস, আর সেকেন্ড ক্লাস ফার্স্ট ছিলেন ডক্টর শাহাদত হোসেন, আর সেকেন্ড ক্লাস সেকেন্ড ছিলেন মির্জা আজিজ। ওই সময় ফখরুদ্দিন গভর্নমেন্টের অর্থ উপদেষ্টা ছিলেন প্রফেসর ডক্টর মির্জা, প্রফেসর না সরি, বারো প্রফেসর বলি কেন, ডক্টর মির্জা আজিজ। আর ডক্টর শাহাদত হোসেন ছিলেন বিপিএসসি চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। এবং তিনি ওই কমিশনই বাতিল করেছিল এবং পুনরায় 3500 জন মোট নিয়োগ পায়, যেটা ভাইবা নেওয়া হয়। ওই ভাইবায় 1137 জন বাদ পড়ে এবং তারা রিড করেন। রিড করতে করতে এটা 2014 সালে মনে হয় লাস্ট তাদের শুনানি হয়েছিল, পরে এটা এখন পর্যন্ত গড়ালো এবং আজকে তারা জব পেলেন। এটা নিয়ে কিছু কোশ্চেন আছে যে মানে যে বিসিএসটা দলীয়করণ হয়েছে কিনা, অথবা যাই হোক। আবার একই সাথে 6 জন এসপি তাদের আজকে 40তম বিসিএসে তাদের ইন্টারোগেশনে হয়তোবা তাদের কোনো মানে পাওয়া গেছে, সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ার কারণে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। তো যাই হোক, বিসিএস একটা খুবই রহস্যময়। তবে আপনি যদি মানে ওভার রিয়াক্ট করেন, যখন পলিটিক্যাল পার্টি ক্ষমতা ছিল তখন ওভার রিয়াক্ট করছেন, এটা আসলে অবশ্যই কি হবে, এটা আপনার একটা সময় একটা পানিশমেন্ট হয়ে যায়। তো যাই হোক, এটা হলো বিষয়। আপনাদেরও সতর্ক থাকতে হবে, খুবই সতর্ক থাকতে হবে, পড়াশোনাও করতে হবে, প্লাস হলো এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে কারণ এই 6টা ফ্যামিলি কিন্তু সাফার করবে। এই 6টা ফ্যামিলি যে আজকে যারা বাতিল হয়েছে তারা কিন্তু খুবই সাফার করবেন। আপনারা দেখছেন যারা 1137 জনের মধ্যে হয়তো আপনি কয়েকজনকে চিনেন, যে মার্চ পরের ওবায়দুল স্যারকে চেনেন, অদিতির লতিফ স্যারকে চিনেন, মফিজুর রহমান স্যারকে চিনেন, এই কয়েকজনকে হয়তো আপনি চিনেন যারা কিন্তু অসংখ্য কিন্তু ঝরে পড়ে গেছে এবং তারা খুব মানবত জীবনযাপন করছেন। আজকে আমি একজনকে চিনি, তিনি মধুমতি ব্যাংকের এভিপি, মানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। এবং উনি প্রশাসন ক্যারিয়ারে তিনি জয়েন করবেন 90 দিনের মধ্যে। তিনি জিজ্ঞেস করা হচ্ছে যে জয়নিং কবে, একদিন দিলেই হবে ভাই, ওর কথা হচ্ছে দিলেই হবে। আপনাদের কি মানে
জিজ্ঞেস করছে যে এটা কি হিসেবে জয়েন করবেন, কয় ভাই যা হিসেবে জয়েন করো ভাই। মানে এতটা আবেগ বিসিএসের প্রতি মানুষের। সো মানে আমাদের দেশের মতো এরকমের রহস্যময় দেশ পৃথিবীর কোথাও আছে কিনা নেভার নো। সিভিল সার্ভিসের পরীক্ষা হবে, সেখানে একজন মেধা থাকতে পারে, সে দলীয় মানসিকতা থাকলে সেটা অ্যাপ্লিকেবল হবে না বা সেটাকে পানিশমেন্ট করা হবে। আবার আম, দল করতেও পারবে না মেধা, মানে মানে এই কোশ্চেনগুলো শেষ হবে না কখনো। আমরা আসলে লাস্ট 17 বছর আমরা অনেক প্রশ্নের উত্তর আমরা স্কিপ করেছি, সেই স্কিপ এখনও আমাদের করতে হচ্ছে, এটাই সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। ওই সময় কিন্তু আমরা মোরালি কোনো কথা বলতে পারি নাই, এখনও মোরালি অবস্থান নেওয়া যায় না, কারণ ওইটার কারণে, কারণ আমি ওই অবস্থানকে আমি হয়তো সাপোর্ট করেছি, এই জন্য আমি এখন বলতে পারি না। আবার এখন আমি এটাকে সাপোর্ট করি বলে পরবর্তীতে আবার আমি এটা বলতে পারবো না। এটা একেবারে রিয়েল একটা পিকচার। তো যাই হোক, আপনারা পড়াশোনার মধ্যে থাকেন, পত্রিকা পড়েন কিনা, এখন পত্রিকা পড়বেন, এখন পত্রিকা পড়বেন। পরীক্ষা আপনাদের মে মাসে হওয়ার একটা ডেট ছিল, কিন্তু মনে হচ্ছে না যে জুলাই আগস্টের আগে পরীক্ষা হবে। সেই আমরা পার্ট টুতে এখানে কয়েকটা রাষ্ট্রের কথা বলছিলাম, যেমন রাষ্ট্রের কিছু পরিচয়, আমি কিছু রাষ্ট্রের পরিচয় যেটা সেটা একটুখানি দেখি কী কী রাষ্ট্র আছে। যেমন একটা রাষ্ট্র আছে যে আমরা একটা কনসেপ্ট শুনি যে নর্থ সাউথ গ্যাপ, নর্থ সাউথ গ্যাপের একটা কথা শুনি, এটা আপনার রিটেনেও এটা আমরা শুনে থাকি, অথবা গ্লোবাল সাউথ বলতে একটা কথা বলে থাকি, গ্লোবাল সাউথ, অথবা বলতে পারি যে সাউথ স্টেট, সাউথ স্টেট বা দক্ষিণের দেশ। এটা আসলে কি, কেন? এমন আরেকটা বিষয় আছে যে সাউথ সাউথ কোঅপারেশন, আরেকটা কনসেপ্ট আছে, সাউথ সাউথ কোঅপারেশন, সাউথ সাউথ কোঅপারেশন। নর্থ সাউথ গ্যাপ এটা বেসিক্যালি মানে প্রত্যেকটা কনসেপ্টই সেম, একই 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 সেম, আসলে একই বিষয়। সাউথ সাউথ কোঅপারেশন এটাও, অর্থাৎ দক্ষিণের দেশগুলোর দক্ষিণের দেশগুলোর দারিদ্র্য বিমোচনে গঠিত। এখন দক্ষিণের দেশে আমি বুঝলাম না, দক্ষিণের দেশ আসলে কি? সেটা হলো দক্ষিণ গোলার্ধের দেশ হিসেবে বিবেচনা করা হলেও বিশদ অর্থে দীর্ঘদিন ঔপনিবেশিক শক্তির অধীনে থাকা দরিদ্র দেশকে বোঝায়। দক্ষিণ গোলার্ধের দেশ হিসেবে বিবেচনা করা হলেও বিশদ অর্থে দীর্ঘদিন ঔপনিবেশিক শক্তির অধীনে থাকা দরিদ্র দেশকে বোঝায়। গ্লোবাল সাউথ এটা হলো দক্ষিণের দেশগুলোর জন্য গঠিত ধারণা, যার নেতৃত্বে দিতে চায় চীন ও ভারত। নর্থ সাউথ গ্যাপ বেসিক্যালি একই জিনিস। এটা যদি পৃথিবী নিরক্ষরেখা হয়,
এটা পশ্চিম আর এটা পূর্ব, উপরে উত্তর নিচে দক্ষিণ। তো পশ্চিম থেকে পূর্ব নিরক্ষরেখা, যেখানে পুরো এটা হলো উত্তর গোলার্ধ, আর নিচে এটা হলো দক্ষিণ গোলার্ধ। একটা উত্তর গোলার্ধ আর একটা হলো দক্ষিণ গোলার্ধ। তো বেসিক্যালি হলো আপনি দেখবেন এইখানে দেশটা হলো ইউএসএ, এখানে ইউএসএ, এখানে দেখবেন ইউরোপিয়ানরা, এরা হলো উত্তর গোলার্ধে, ইউরোপিয়ানস। আপনি ইউরোপিয়ানদের মধ্যে অনেকগুলো সাম্রাজ্য আছে, যেমন ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য, স্প্যানিশ সাম্রাজ্য। স্প্যানিশ সাম্রাজ্য তো পুরো দক্ষিণ আমেরিকাকে শাসন করেছে। ইতালীয় সাম্রাজ্য, তারপর দেখবেন আপনি পর্তুগিজ সাম্রাজ্য, এগুলো অনেকগুলো সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যগুলো বেসিক্যালি, এবং ইউএসএ যে উপনিবেশিক শক্তিগুলো, এখানে সব উপনিবেশিক শক্তি, উপনিবেশিক শক্তি। আর এই দক্ষিণের দেশগুলো, যেমন ধরেন দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকার দেশগুলো, যেমন আফ্রিকা অঞ্চল, এই যে আফ্রিকা। আবার ধরেন আপনার, আমরা যদিও বাংলাদেশ এখানে উত্তর গোলার্ধে, এই দেশগুলো কিন্তু উপনিবেশিক শক্তির অধীনে ছিল, অর্থাৎ এরা হলো উপনিবেশের অধীন ছিল, উপনিবেশের অধীন ছিল ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে দক্ষিণ গোলার্ধে অলমোস্ট সবাই। এখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যারা, তাদের কথা বলতে পারেন, তারাও কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। তার মানে দক্ষিণে গোলার্ধগুলোর এই উপনিবেশের অধীনে ছিল, এবং তাদের সম্পদ এরা লুটপাট করে নিয়েই এই উত্তরের দেশগুলো সভ্য হয়েছে এবং এরা ধনী হয়েছে। কিন্তু তাদের মধ্যে একটা বিশাল গ্যাপ আছে, কারণ এদের সম্পদ নিয়ে এরা ধনী, এবং দেখা যায় যে এখানে অপুষ্টিতে 86% মারা যায় আর ওদের 4% মারা যায়। দেখা যায় যে এদের বৈশ্বিক যে ঋণের মাত্র 17% ঋণ ওরা পায়, আর 83% ঋণ ওরা পায়। শিল্পের মাত্র 16%, এখানে শিল্পের মানে এগুলো উদাহরণ দেয়, এগুলো লিখতে হবে না। এখানে শিল্প আছে 16%, কিন্তু এখানে 84%। অর্থাৎ বেসিক্যালি যে এই দুইটার মধ্যে একটা বিশাল গ্যাপ। এই উত্তর গোলার্ধের দেশগুলো এরাই বেসিক্যালি উপনিবেশিক পাওয়ারফুল ছিল, এবং তারা হলো উত্তরের দেশ। আর যেসব দেশগুলো বিভিন্ন সময় উপনিবেশের অধীনে ছিল, বিশেষ করে দক্ষিণ গোলার্ধের দেশগুলো তারা অধীনেই ছিল, এই জন্য তারা হলো সাউথের দেশ। আর জেনারেলাইজ করা হয় যে যারা দরিদ্র এবং উন্নয়নশীল দেশ, এই দেশগুলো দীর্ঘদিন ঔপনিবেশিক শক্তির অধীনে থাকার কারণে তাদের সম্পদের বিশাল একটা অংশ পাচার হয়ে গেছে, এবং সেই জন্য তারা গরিব এবং দরিদ্র। এই জন্য নর্থ সাউথ গ্যাপ বলা হয়। নর্থ সাউথ গ্যাপ, যেমন আমরা কিন্তু সাউথের দেশ, আমরা কিন্তু উত্তর গোলার্ধের দেশ, বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত, বাট আমরা ঔপনিবেশিক শক্তির অধীনে থাকার কারণে আমাদেরকে গ্লোবাল সাউথের মধ্যে রাখা হয়, যে আমরা গ্লোবাল সাউথের দেশ। মানে নর্থ সাউথ গ্যাপ বেসিক্যালি উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধকে বোঝায়, এবং দক্ষিণের দেশ বলতে যারা অনেক দিন ধরে উপনিবেশ শক্তির অধীন, এবং যারা দরিদ্র, এবং যারা অর্থনৈতিক উন্নতি লাভ করতে পারে নাই, তারাই বেসিক্যালি তারাই বেসিক্যালি গ্লোবাল সাউথের দেশ। এই কনসেপ্টটা কিন্তু রিটেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য। আই থিঙ্ক বুঝতে পারছেন। গ্লোবাল সাউথের নেতৃত্ব নিয়ে চীন এবং ভারতের মধ্যে চরম বিরোধ। গত 2023 সালে যখন গ্লোবাল সাউথের সামিট হয় ভারতে, তখন বাংলাদেশে উপস্থিত ছিল, কিন্তু এখানে চীনকে আমন্ত্রণ জানানো হয়নি। আবার চীন একটা ওসিডির দেশগুলোকে নিয়ে একটা সম্মেলন করেছিল, সেখানে আবার ইন্ডিয়াকে নিমন্ত্রণ জানানো হয়নি বা ইনভাইট করা হয়নি। নাম্বার থ্রি না, নাম্বার পরেরটা যেটা হলো অ্যানেক্স দ্য ফার্স্ট। এই অ্যানেক্স অন, এটা রোমান ওয়ান বলতে হবে দি ফার্স্ট। অ্যানেক্স দ্য ফার্স্ট কান্ট্রিজ, এরা আসলে কারা? এরা হলো যে ইউএনএফসিসি এর মতে যেসব দেশ, যেসব শিল্প প্রধান দেশ, যেসব শিল্প প্রধান দেশ, যেসব শিল্প প্রধান দেশ কার্বন নিঃসরণ করে, কার্বন নিঃসরণ করে
পরিবেশ বিপর্যয় ঘটায় এমন 43টি দেশ প্লাস ইউরোপিয়ান ইউনিয়নকে অ্যানেক্স দ্য ফার্স্ট বলে। অ্যানেক্স দ্য ফার্স্ট হলো যারা আসলে শিল্প প্রধান দেশ এবং যারা পরিবেশ বিপর্যয় ঘটায় তাদেরকে বলা হয় অ্যানেক্স দ্য ফার্স্ট কান্ট্রিজ। এরপরে হলো অ্যাওসিস, হলো দ্বীপ ও উপকূলীয় দেশের জোট। দ্বীপ ও উপকূলীয় দেশের জোট, এটা 1990 সালে এটা প্রতিষ্ঠা। অ্যাওসিস মানে অ্যালায়েন্স অফ দ্য স্মল আইল্যান্ড স্টেটস। অ্যালায়েন্স অফ দ্য স্মল আইল্যান্ড স্টেটস অর্থাৎ দ্বীপ উপকূলীয় দেশের জোট। এবং এমন দেশ আছে বেসিক্যালি 39টি এবং 7টি হলো দ্বীপ দেশ, 7টি দ্বীপাঞ্চল। তাহলে 39টি দেশ এবং 7টি দ্বীপাঞ্চল হলো এই অ্যাওসিসের অন্তর্ভুক্ত। রাষ্ট্রের পরিচয়, এখানে আরেকটা বিষয় হলো যে এলডিসিস, আসলে এলডিসিস কারা? এলডিসিস মানে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এটা 53 in 1971 আর 44 in 2025। এই এলডিসিস বা স্বল্পোন্নত দেশ এমন সংখ্যাগুলো কারা, কতটি? এই স্বল্পোন্নত দেশ 53 in 1971 and 44 in 2025। আসলে এলডিসিভুক্ত দেশগুলো কারা? এলডিসিভুক্ত দেশগুলো আসলে কারা সেটা হলো, মানে গল্পটা এরকমের, 1964 সালে ইকোসক, যেটা জাতিসংঘের ইউএন ফ্যামিলি বলা হয়, জাতিসংঘের পরিবার বলা হয়, অর্থাৎ জাতিসংঘের সকল যে উন্নয়ন সংস্থাগুলো আছে সবগুলো ইকোসকের অধীনে। এই 1964 ইকোসক আংটাড প্রতিষ্ঠা করে। এই আংটাড মানে হলো ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হলো উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণে কাজ করে। অর্থাৎ আংটাড প্রতিষ্ঠা করা হয়েছে 1964-এ। এর উদ্দেশ্য হলো যে হোয়াট ইজ দিস ক্লাস, কোথায় হচ্ছে দেখতে পাই না। হ্যাঁ পাইছি, ওকে। সাউন্ড কম, গুড গভর্নেন্সের রিসেন্ট ক্লাসটা কালকে নিতে হবে। গুড গভর্নেন্সের কথা ভুলে গেছি আমি আসলে। সাউন্ড কি কম? এটা কেন হলো আবার? সাউন্ড কেন কম হবে? আচ্ছা দেখুন তো এখন সাউন্ড কেমন? এখন বিষয় হলো এই আংটাড উন্নয়নশীল বিশ্ব ঠিক করার জন্য আংটাড নিজে 1964-এ ওই সময় প্রতিষ্ঠা করে G77, অর্থাৎ গ্রুপ অফ 77। এই G77-এর এখান থেকে দেখা গেছে যে এই উন্নয়নশীল বিশ্ব, এই 77 দেশকে নির্দিষ্ট করা হয়। এখানে
বাণিজ্য সম্প্রসারণে কাজ করবে। দেখা গেল G77-এর মধ্যে এখান থেকে 24টা দেশ অগ্রসরমান, 24টি দেশ অগ্রসরমান এবং 53টি দেশ তারা হলো স্বল্পোন্নত। এই জন্য 1971 সালে এই 24টি দেশকে নিয়ে, অগ্রসরমান দেশকে নিয়ে করা হয় G24, আর স্বল্পোন্নত দেশকে নিয়ে করা হয় LDCs। এই এলডিসি ধারণা হলো 1971 সালে। ব্যাপারটা হলো এলডিসিভুক্ত দেশগুলোকে কিছু সুবিধা প্রদান করবে, অর্থাৎ এই 53টা দেশ আছে পিছিয়ে, বাণিজ্যে পিছিয়ে। এই বাণিজ্যে পিছিয়ে থাকা 53টি দেশকে নিয়ে স্বল্পোন্নত দেশের ঘোষণা করা হয়, যার নাম হলো এলডিসিস। এবং এই এলডিসিস যারা হবে, লিস্ট ডেভেলপ কান্ট্রিজে যারা হবে, তারা বেসিক্যালি কিছু সুবিধা পেয়ে থাকে। এক হলো সফট লোন পায়, সফট লোন যেটার সুদের হার খুবই কম, অর্থাৎ 0.75 থেকে 1.25 পর্যন্ত এটা হলো ইন্টারেস্ট। আর এটা হলো 30 থেকে 40 বছরের জন্য এই সফট লোনটা প্রোভাইড করা হয়। সফট লোন আরেকটা হলো যে তারা আরেকটা সুবিধা প্রদান করে। এলডিসিভুক্তগুলো যে সুবিধাগুলো পেয়ে থাকে, 1 নম্বরে সফট লোন পেয়ে থাকে, 2 নম্বরে হলো জিএসপি সুবিধা পেয়ে থাকে। জিএসপি সুবিধা মানে হলো পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকার, পণ্যের শুল্ক মুক্ত প্রবেশ সুবিধা। আরেকটা জিনিস হলো যে কপিরাইট সুবিধা। এই কপিরাইট সুবিধা পেয়ে থাকে। কপিরাইট মানে হলো উদ্ভাবন ফি, অর্থাৎ উদ্ভাবন ফি দিতে হয় না। অর্থাৎ আপনি আরেকজনের উদ্ভাবন, ফেসবুক ব্যবহার করেন, মার্ক জাকারবার্গ তৈরি করছে, আপনি ব্যবহার করেন কিন্তু জাকারবার্গকে টাকা দেন না, এটা হলো কপিরাইট। অর্থাৎ উদ্ভাবক যে তিনি একটা ফি পাবেন, এবং এই ফিটা যদি আপনি অন্যের উদ্ভাবন ব্যবহার করেন তাহলে ফিটা পরিশোধ করতে হয় না। এই সুবিধাগুলো এলডিসিভুক্ত দেশগুলোকে প্রদান করা হয়। এবং এই এলডিসি থেকে উত্তরণের শর্ত হলো 3টি। উত্তরণের শর্ত 3টি। 1, মাথাপিছু আয় এটা হতে হবে $1306 বর্তমানে, আগে ছিল 1272। 2, এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআই হতে হবে 66 বা তার উপরে, তাহলে এলডিসি মুক্ত হওয়া যাবে। নাম্বার 3, অর্থনৈতিক ভঙ্গুরতা মান, অর্থনৈতিক ভঙ্গুরতা মান এটা হতে হবে 32-এর নিচে, 32-এর নিচে। কিন্তু বাংলাদেশ এই 3টা শর্তই পূরণ করেছে। বাংলাদেশ 3টা শর্তই পূরণ করে, এবং সেই শর্তগুলো কি কি? $1306 বলছে। বাংলাদেশের মাথা পিছু আয় ধরেন $2738, এরও বেশি বর্তমানে। তারপরে 66 বা তার উপরে থাকতে হবে, বাংলাদেশ হলো 77। অর্থনৈতিক ভঙ্গুরতা মান 32-এর নিচে থাকতে হবে, বাংলাদেশ হলো 19। এবার বাংলাদেশ পরপর 3 বছরের যে রিপোর্ট থাকে এলডিসি উত্তরণের, 3টা রিপোর্টই বাংলাদেশ পাস করে। অর্থাৎ বলতে পারেন বাংলাদেশ 2018, 2021 ও 2024 সালের ত্রিবার্ষিক ইউএনসিডিপি মানে কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি এর প্রতিবেদনে, 2024 সালের ত্রিবার্ষিক ইউএনসিডিপি এর প্রতিবেদনে এলডিসি মুক্তির যোগ্যতা অর্জন করে এবং 2026 সালের 24 নভেম্বর বিডি বাংলাদেশ এলডিসি মুক্তির চূড়ান্ত ছাড়পত্র লাভ করবে।
কারণ এটা 6 বছর, অর্থাৎ প্রথম যখন এখানে 18 সালে বাংলাদেশ 3টাতেই শর্ত পূরণ করেছে, 21 সালেও 3টা শর্ত পূরণ করেছে, 24 সালেও 3টি শর্ত পূরণ করেছে। সাধারণত 3টা শর্তের মধ্যে 2টি শর্ত পূরণ করলে সে কিন্তু এলডিসি মুক্তি হবে। আবার যদি শুধু মাথাপিছু আয় দিয়ে যেতে চায় তাহলে দ্বিগুণ হইতে হবে মাথাপিছু আয়, কিন্তু 1306 বাংলাদেশে এখানে 2700-র উপরে, তার মানে দ্বিগুণ করলেও এখানেও কি, অর্থাৎ শুধুমাত্র একটা শর্ত পূরণ করলে সেক্ষেত্রে মাথাপিছু আয় দ্বিগুণ হতে হবে, সেই শর্তটাও কিন্তু বাংলাদেশ পূরণ করেছে। এবং 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশ চূড়ান্তভাবে এলডিসি থেকে মুক্ত হওয়ার ছাড়পত্র পাবে। এই এলডিসি ফ্যাক্টটা হলো বেসিক্যালি স্বল্পোন্নত। এই স্বল্পোন্নত দেশের এই জোট, এটা আসলে ইকোসক থেকে আসছে আংটাডে, আংটাড থেকে আসে G77, G77 থেকে হয়েছে G24 এবং হয়েছে এলডিসিস। রাষ্ট্রের ধারণা এটা হলো শেষ হবে না আর কি। যেমন স্মল স্টেট, এটা বলছিলাম, বিগ স্টেট। স্মল স্টেট হলো সামরিকভাবে দুর্বল রাষ্ট্র, সামরিকভাবে দুর্বল রাষ্ট্র। আর সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র যেটা, সেটা হলো বিগ স্টেট। এখানে আয়তন ফ্যাক্ট না, আয়তন জনসংখ্যা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো আসলে এটা মিলিটারি পাওয়ারফুল কিনা। সামরিকভাবে দুর্বল রাষ্ট্রকে বলা হয় স্মল স্টেট, সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্রকে বলা হয় বিগ স্টেট। ক্লিয়ার? এবারে আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড, আমরা যদি থার্ড ওয়ার্ল্ড বলি, ফার্স্ট ওয়ার্ল্ড আছে, সেকেন্ড ওয়ার্ল্ড আছে, ছিল এক সময়, থার্ড ওয়ার্ল্ড এখনো আছে, ফোর্থ ওয়ার্ল্ডও আছে। এই চারটাই কিন্তু ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, আর একটা হলো ফোর্থ ওয়ার্ল্ড। ফোর্থ ওয়ার্ল্ড হলো অনুন্নত বিশ্ব বা দরিদ্র দেশ, অনুন্নত বিশ্ব বা দরিদ্র দেশ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটা একটু ঝামেলার। ঝামেলা বলতে ফার্স্ট ওয়ার্ল্ড এই কথাটা আসছে পুঁজিবাদী রাষ্ট্র থেকে। পুঁজিবাদী রাষ্ট্র, এটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড, ইউএস এর নেতৃত্বে, ইউএস এর নেতৃত্বে। সেকেন্ড ওয়ার্ল্ড হলো সমাজতান্ত্রিক দল দেশ, সমাজতান্ত্রিক দেশ। এখন পুঁজিবাদী রাষ্ট্র, এদের একটা জোট ছিল ন্যাটো 1949-এ, আর এদের একটা জোট ছিল ওয়ারশো প্যাক্ট, এটাও 1949-এ। তাহলে ওয়ারশো প্যাক্ট এটা ছিল সমাজতান্ত্রিক দলগুলোর, দেশগুলোর, আর ন্যাটো ছিল পুঁজিবাদী রাষ্ট্রগুলোর, পুঁজিবাদী রাষ্ট্রগুলোর নেতৃত্বে ন্যাটো, আর সমাজতান্ত্রিক দেশগুলোর ন্যাটো ছিল ওয়ারশো প্যাক্ট। ওয়ারশো প্যাক্ট। এখন দেখেন, এই ওয়ারশো প্যাক্টেও যে যাবে না, ন্যাটোতেও যে যাবে না, এই দুটি পক্ষে যারা যায় নাই তারাই বেসিক্যালি থার্ড ওয়ার্ল্ড। এটা হলো রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশ, এটাই হলো থার্ড ওয়ার্ল্ড। আর যেই সব দেশগুলো আসলে মানে থার্ড ওয়ার্ল্ডের হওয়ার যোগ্য না, তারা হলো ফোর্থ ওয়ার্ল্ড। এবং এই ফোর্থ ওয়ার্ল্ড, এটা হলো উন্নত বিশ্ব বা দরিদ্র দেশের একটা জোট, হলো ফোর্থ ওয়ার্ল্ড। থার্ড ওয়ার্ল্ড, ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড আমরা পাইলাম। এই যে থার্ড ওয়ার্ল্ড, এরা বেসিক্যালি এই ন্যাটোতেও যায় না, ন্যাটোরও মেম্বার না, ওয়ারশো প্যাক্টেরও মেম্বার না, এই জন্যই তারা থার্ড ওয়ার্ল্ড নাম দিয়েছে। এবং এই থার্ড ওয়ার্ল্ড, এটার থার্ড ওয়ার্ল্ডভুক্ত দেশগুলো তারা একটা জোট করেছে, তার নাম নেম, নন অ্যালাইন মুভমেন্ট, নন অ্যালাইন্ড মুভমেন্ট, অ্যালাইন মুভমেন্ট অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন।
এই জোট নিরপেক্ষ আন্দোলন কেন বলছে? কারণ যে আমরা জোট নিরপেক্ষ, আমরা সেকেন্ড ওয়ার্ল্ড বা সমাজতান্ত্রিক দেশেও যাব না, পুঁজিবাদী রাষ্ট্রেরও তাবেদারি করব না, আমরা হব নিরপেক্ষ, জোট নিরপেক্ষ একটি গোষ্ঠী, তারা হলো থার্ড ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড সিস্টেম থিওরিতে একটা কথা বলা আছে, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি ইমানুয়েল কান্ট, ইমানুয়েল কান্টের ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। ইমানুয়েল কান্ট এই তত্ত্বটা দিয়েছিল। এখানে বলা যাই হোক, সেটা হলো ইমানুয়েল কান্টের এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরিতে যেটা জরুরি সেটা হলো যে এখানে 3 শ্রেণীর রাষ্ট্র আছে, এটা কোর, পেরিফেরি আর একটা হলো সেমি পেরিফেরি। কোর, পেরিফেরি, সেমি পেরিফেরি। কোর কান্ট্রিজ, সেমি পেরিফেরি, পেরিফেরি আর একটা হলো শুধু পেরিফেরি, সেমি পেরিফেরি, কোর কান্ট্রিজ। কোর কান্ট্রিজ হলো উন্নত বিশ্ব, যাকে কেন্দ্র করে কার্য সম্পাদন করা যায়। সেমি পেরিফেরি এরা হলো উন্নয়নশীল বিশ্ব। আর পেরিফেরি এরা হলো অনুন্নত বা প্রান্তিক দেশ, অনুন্নত বা প্রান্তিক দেশ। ক্লিয়ার? অর্থাৎ সেমি পেরিফেরি বলতে বোঝাবে উন্নয়নশীল, আর পেরিফেরি বলতে বোঝাবে অনুন্নত বা প্রান্তিক একটা দেশের কথা বলবে। ঠিক আছে, কালকে একটা ক্লাস দেবো আপনাদের। আমি কালকে আবার চরমনের মাহফিল 21শে ফেব্রুয়ারি সবকিছু মিলিয়ে আমি একটা গ্যাপ টাইম দিয়ে আপনাদের ক্লাসটা নেব। ঠিক আছে?